স্বামী বিবেকানন্দ রচিত চিঠি প্রবন্ধ নিয়ে আজ আমরা আলোচনা করব। স্বামীজি তার প্রিয় শিষ্যা, তার ভগ্নী সম অর্থাৎ তার বোনের মতো যাকে তিনি ভালোবাসতেন, স্নেহ করতেন, সেই মিস নোবেল যাকে আমরা ভগিনী নিবেদিতা নামে চিনি, তার কাছে আলমোড়া শহর থেকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিটিকে আজ আমরা পড়ব। ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য চিঠি প্রবন্ধটি নিয়ে আজ আমরা একদম প্রত্যেকটা শব্দের অর্থ সহ প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করব। আমার চ্যালেঞ্জ থাকবে, যাদের কাছে এই প্রবন্ধটা কঠিন বলে মনে হয়, আজকের এই ভিডিও ক্লাস করবার পর তাদের কাছে এই প্রবন্ধ জলের মতো সহজ হয়ে যাবে, এমনকি তুমি অন্যদেরও নিজে বোঝাতে পারবে। শুরুতে একটা কথা বলি, যেটা তোমরা অনেকেই ভুল করো। তোমরা লেখো চিঠি গল্প থেকে লাইনটি নেওয়া হয়েছে। তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইতে চিঠি নামে যে রচনাটি দেখছো, এটি আসলে একটি প্রবন্ধ। এজন্য পরীক্ষার খাতাতে চিঠি গল্প থেকে লাইনটি নেওয়া হয়েছে এটা না লিখে তোমাদের লিখতে হবে চিঠি প্রবন্ধ থেকে লাইনটি নেওয়া হয়েছে। আমি কিন্তু এর আগে রাধারানী গল্প, আকাশে সাতটি তারা একইভাবে লাইন ধরে ধরে তোমাদের পড়িয়ে দিয়েছি। পুরনো ভিডিওগুলো কারা দেখেছো আমাকে লিখে জানিও। নতুন ক্লাসও আসবে, আগামী ক্লাসে কি নিয়ে আলোচনা করলে ভালো হয় তোমরা আমায় লিখে জানিও। সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের আলোচনা ভালো লাগলে, ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই তোমার মূল্যবান মতামত আমাকে কমেন্টে লিখে জানিও। শুরু হচ্ছে স্বামীজি রচিত প্রবন্ধ চিঠি। স্বামীজি রচিত চিঠি, এটা আমাদের পাঠ্য বইয়ে প্রবন্ধ হিসেবে দেওয়া হয়েছে। আলমোড়া থেকে স্বামীজি এই চিঠিটি 29 জুলাই 1897 সালে লিখেছিলেন। কার উদ্দেশ্যে লিখেছিলেন? মিস নোবেলের উদ্দেশ্যে। সবার আগে তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে, স্যার আলমোড়া জায়গাটা কোথায়? আলমোড়া হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি পাহাড়ি শহর। সেইখান থেকে স্বামীজি মিস নোবেলের উদ্দেশ্যে চিঠি লিখছেন। দেখো এই নামের পাশে ছোট্ট করে এক লেখা। এটা কেন লেখা? এই প্রবন্ধ পড়া হয়ে গেলে আমি যখন এটা শেষ হয়ে যাবে তখন তোমাদের বুঝিয়ে বলবো। কল্যাণিয়া মিস নোবেল। কল্যাণিয়া শব্দটি হলো স্নেহ ও আশীর্বাদ সূচক সম্বোধন। এটা কাদের করা হয়? কন্যা, ছোট বোন, এদের উদ্দেশ্যে যখন আমরা চিঠি লিখি তখন এই শব্দটা ব্যবহার করি। যেমন ছোটবেলাতে তোমরা বাবার কাছে চিঠি লেখাতে বা মায়ের কাছে চিঠি লেখাতে শিখেছিলে পূজনীয় বাবা, এই রকমভাবে লিখতে হয়, ঠিক তেমন ছোট বোনেদের ক্ষেত্রে লিখতে হয় কল্যাণিয়া। কল্যাণিয়া মিস নোবেল, ভগিনী নিবেদিতার উদ্দেশ্যে স্বামীজির এই চিঠি। স্টার্ডির একখানি চিঠি কাল পেয়েছে। স্টার্ডি একজন ইংরেজ, একজন যুবক। স্বামীজি বলছেন স্টার্ডির কাছ থেকে কাল একটা চিঠি পেয়েছি, তাতে জানলাম তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ করতে দৃঢ় সংকল্প। স্টার্ডির চিঠি থেকে জানতে পেরেছি তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ করতে মানে নিজের চোখে দেখতে, দৃঢ় সংকল্প মানে প্রতিজ্ঞা নিয়েছ। ভগিনী নিবেদিতা ছিলেন আয়ারল্যান্ড দেশের অধিবাসিনী। সেই দেশ থেকে তিনি ভারতে এসে ভারতের সব কিছু নিজের চোখে দেখবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এই খবরটা স্বামীজি স্টাডির চিঠি থেকে জানতে পেরেছেন। কাল তার উত্তর দিয়েছি। স্টাডির চিঠির উত্তর কাল আমি লিখে পাঠিয়েছি। কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে পত্রখানাও আবশ্যক হয়ে পড়েছে। স্বামীজি বলছেন আমি স্টাডির চিঠির উত্তর দিয়েছি, কিন্তু মুলারের কাছ থেকে, মিস মুলার একজন বিদেশিনী ভদ্র মহিলা, কে ইনি এনার সম্পর্কে আমরা পরে জানবো, স্টাডির সম্পর্কে পরে জানবো। তো বলছেন মিস মুলারের কাছ থেকে চিঠি পেয়ে তোমার কর্মপ্রণালী মানে তুমি এই দেশে কোন প্রণালীতে কোনভাবে কাজ করবে, কি কাজ করবে, এটা যখন জানতে পারলাম তখন তোমার কাছে এই চিঠিটা লেখাও আমার আবশ্যক হয়ে পড়ল।
আমার অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ল। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। স্বামীজি বলছেন রাগ ঢাক করে নয়, একদম ডিরেক্ট সরাসরি তোমাকে লেখাটা ভালো। এবার একটা প্রশ্ন আমাদের সবার মনে জাগছে যে স্বামীজি এমন কোন কর্মপ্রণালীর কথা জানতে পারলেন, নোবেল এমন কোন কাজ করবেন যেটার জন্য স্বামীজি ব্যাকুল হয়ে তাকে সরাসরি চিঠি লিখছেন? সেটাই আমরা জানতে পারবো এবারের অংশে। তোমাকে খোলাখুলি বলছি, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে, মানে আমি একদম কনফার্ম, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে ভারতে কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। তুমি যদি ভারতবাসীর জন্য, ভারতবর্ষে যত আর্তজন দুঃখী মানুষ আছে তাদের জন্য কাজ করতে আসো, এতে তোমার একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। এই যে সময় স্বামীজি চিঠিটা লিখছেন 1897 সাল, এই সময় নারীদের অবস্থা আমাদের ভারতবর্ষে খুব একটা ভালো ছিল না। মেয়েরা নানা বৈষম্যের শিকার হতো, অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো, পর্দা প্রথা, কুসংস্কার, এই সমস্ত নানাবিধ খারাপ খারাপ দিক তখন সমাজে প্রচলিত ছিল। স্বামীজি বলছেন ভারতের মানুষের জন্য, বিশেষ করে ভারতের মেয়েদের জন্য ছেলের চাইতে, পুরুষের চাইতে একজন নারীর বেশি প্রয়োজন। তিনি বলছেন পুরুষের চেয়ে নারী একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। সিংহী কি? সিংহের আর কি স্ত্রীলিঙ্গ করলে হয় সিংহী। স্বামীজির মতে ভারতের নারীদের উন্নতির জন্য একজন সিংহী হৃদয়া নারী, যার হৃদয় সিংহের মতো, মেয়ে সিংহ যে, তার প্রয়োজন। পুরুষের থেকেও একজন নারীর প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। নোবেলকে স্বামীজি বলছেন তোমার ঐকান্তিকতা, অর্থাৎ তোমার একনিষ্ঠতা, মানে যে কোনো কাজের প্রতি নিষ্ঠা বা ভক্তি, তোমার পবিত্রতা, তোমার হৃদয়ের পবিত্রতা, তোমার অসীম ভালোবাসা, মানুষকে ভালোবাসার অসীম ক্ষমতা, দৃঢ়তা অর্থাৎ চারিত্রিক দৃঢ়তা, মনের জোর, সর্বোপরি তোমার ধমনীতে, তোমার রক্তনালীতে, তোমার শিরায় প্রবাহিত বয়ে চলেছে কেল্টিক রক্ত। কেল্টিক রক্ত কি? ইউরোপের একটি প্রাচীন জাতিগোষ্ঠী হচ্ছে কেল্টিক। এই কেল্টিক জাতির মানুষেরা অত্যন্ত সাহসী, উদ্যমী, দৃঢ়চেতা হতেন। আর আমাদের ভগিনী নিবেদিতা বা মিস নোবেলের শরীরেও ছিল কেল্টিক রক্ত, অর্থাৎ তিনি কেল্টিক বংশের নারী ছিলেন। তাই স্বামীজি বলছেন তোমার শরীরে বইছে কেল্টিক বংশের রক্ত, যারা উদ্যমী, দৃঢ়চেতা, সাহসী। তাই আজকে ভারতের নারী সমাজের জন্য তোমার মতো মেয়ের প্রয়োজন। তুমি ঠিক সেই রূপ নারী, তুমি ঠিক সেই রকম মেয়ে যাকে আজ প্রয়োজন। স্বামীজি প্রথমে নোবেলকে একদম সরাসরি লিখলেন, একদম তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ, ভারতবর্ষের জন্য তোমার মতো একজনকে ভীষণ প্রয়োজন। এবার স্বামীজি নোবেলকে কিছু সতর্ক বাণীও শোনাচ্ছেন। তিনি বলছেন কিন্তু বিঘ্নও আছে বহু। ভারতের জন্য তুমি কাজ করতে আসবে, কিন্তু এখানে অনেক বিঘ্ন বা বাধারও তোমার মুখোমুখি হতে হবে। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারবে না। তুমি জানো না আমাদের দেশের মানুষের মধ্যে কত দুঃখ আছে, কত কুসংস্কার ছড়িয়ে আছে, কত দাসত্ব, অর্থাৎ কত মানুষের মধ্যে দাসত্ব প্রথা রয়েছে। এগুলো যে কি ভয়ঙ্কর পরিমাণে আমাদের দেশে রয়েছে তুমি ধারণা করতে পারবে না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। এদেশে এলে অর্ধ উলঙ্গ মানে অর্ধেক পোশাক নেই। তুমি এদেশে এলে নিজেকে অর্ধ উলঙ্গ নরনারী অর্থাৎ ছেলেমেয়ের মাঝখানে দেখতে পাবে। অর্ধ উলঙ্গ কাদের বলে? যাদের শরীরে পরার মতো সঠিক পোশাকও নেই, অর্ধেক পোশাক পরে আছে, অর্ধেকটা খোলা। এই রকম অনেক মানুষ যাদের পোশাক কেনার পর্যন্ত সামর্থ্য নেই, এত গরিব মানুষ, তাদের মাঝখানে, তাদের দিয়ে পরিবেষ্টিত তুমি নিজেকে ঘেরা পাবে। তুমি যদি এদেশে আসো, এসে দেখতে পাবে এদেশের ছেলেমেয়েরা কত গরিব,
তাদের পরনের কাপড় পর্যন্ত ঠিক মতো নেই, তাদের জাতি ও স্পর্শ সম্পর্কে বিকট ধারণা। এদেশের মানুষ জাতিভেদ প্রথা, স্পর্শ প্রথা খুব মানে। জাতিভেদ প্রথা মানে হিন্দুরা মুসলমানদের ছোবে না, তো হিন্দুরা খ্রিস্টানদের ছোবে না, আর এই জাতিভেদ প্রথাও আছে, স্পর্শ প্রথাও আছে, যে উঁচু জাত নিচু জাতকে ছোবে না। এই সব এদেশের মানুষের এই বিষয়গুলো নিয়ে বিকট ধারণা আছে। ভয়েই হোক ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। ভয় করেই হোক, মানে ভয় পায় নাকি ঘৃণা করে জানি না, এরা বিদেশিনী, শ্বেতাঙ্গ, যাদের গায়ের চামড়া পরিষ্কার, তো শ্বেতাঙ্গ ইংরেজদের এরা খুব ঘৃণা করে, তারাও এদের খুব ঘৃণা করে। আর শ্বেতাঙ্গ ইংরেজরাও এদেশের ছেলে মেয়ে, এদেশের মানুষজনকে খুব ঘৃণা করে। পক্ষান্তরে মানে এবার স্বামীজি বলছে, নোবেল তুমি যদি ভারতে এসে এই রকম ভারতবাসীদের জন্য কাজ শুরু করো, তা ভারতবাসীরা তো তোমায় খুব একটা ভালো চোখে দেখবে না, কারণ তারা শ্বেতাঙ্গদের পছন্দ করে না। পক্ষান্তরে অন্যদিকে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রতিটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। বলছে তুমি যদি এদেশের মানুষের জন্য কাজ করা শুরু করো, তোমার যারা শ্বেতাঙ্গ বন্ধু তারা তোমাকে সন্দেহের চোখে দেখবে এবং তোমাকে অত্যন্ত খামখেয়ালি বলে মনে করবে। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, আমাদের দেশের জলবায়ু গ্রীষ্মপ্রধান। এ দেশটা গরমের দেশ, এদেশের প্রায় সব জায়গার শীতই তোমাদের গ্রীষ্মের মতো। তোমাদের দেশে গরমকালে যতটা শীত থাকে আমাদের এখানে শীতকালে ততটা শীত হয়। আর দক্ষিণাঞ্চলে তো সর্বদা আগুনের হলকা চলছে, আর তুমি যদি ভারতের দক্ষিণাঞ্চলে যাও এখানে তো মানে একদম আগুনের হলকা, আগুনের গোলা সবসময় চলে। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাবার উপায় নেই। স্বামীজি বলছেন, নোবেল তুমি তো ইউরোপিয়ান, ইউরোপের লাইফস্টাইল খুব হাই প্রোফাইল, সেখানের মানুষ অনেক এনজয় করে, অনেক লাক্সারিয়াস জীবন উপভোগ করে। এখানে এলে তুমি শহর অঞ্চলে কিছুটা পাবে, শহরের বাইরে ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য বিলাস বেসনের সামগ্রী কিছুই পাবে না। এসব সত্ত্বেও তুমি যদি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, মানে কাজে নিয়োগ হতে, এই কাজ শুরু করতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। স্বামীজি দেখো প্রকৃত দাদার মতো, পিতার মতো নোবেলকে গাইড করলো যে তুমি আসবে, খুব ভালো কথা, এদেশে তোমার মতো নারীর প্রয়োজন, এটাও ঠিক আছে, কিন্তু এদেশে এই সমস্যা আছে, এসব মেনেও যদি তুমি আসতে চাও তোমাকে হাজারবার শতবার আমি স্বাগত জানাচ্ছি। স্বামীজি এরপর বলছেন, সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। স্বামীজি বলছেন, আমি কোনো সেলিব্রিটি নই, আমি স্পেশাল কেউ নই, সবাই যেমন আমিও তাই, সব জায়গায় আমি যা এখানেও তাই, তবু আমি তোমায় কথা দিচ্ছি আমার যেটুকু প্রভাব আছে সবটুকু দিয়ে আমি তোমায় সাহায্য করব। কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয়ই জেনে যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। নোবেলকে স্বামীজি আবার বলছেন, কাজে ঝাঁপ দেওয়ার আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করে নাও। এবার আমি বলি, তুমি যদি কাজে নামবার পর বিফল হও, অর্থাৎ ফেলিওর হও, কিংবা কাজে বিরক্তি আসে, দূর এদেশের আর কাজ করব না, এগুলোও হয়, তবুও তুমি নিশ্চিতভাবে যেন আমাকে আমরণ তোমার পাশে পাবে। স্বামীজি বোঝাতে চাইছেন, তুমি ভারতবাসীর জন্য কাজ করবার কথা ভেবেছ, এতেই আমি ধন্য। তুমি যদি পরে এই কাজ নাও করো তবুও সবসময় আমি তোমার পাশে থাকবো। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই আর ধরেই থাকো। মরদ কি বাত হাতি কা দাঁত, একবার বেরুলে আর ভেতরে যায় না, খাঁটি লোকের কথাও তেমনি, নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। খুব ইম্পর্টেন্ট এই অংশটা। স্বামীজি কি প্রতিজ্ঞা করলেন? স্বামীজি বলছেন, তুমি ভারতবর্ষের জন্য কাজ করো বা না করো, আমার বেদান্ত ধর্ম তুমি ধরে থাকো বা ত্যাগ করো, সবসময় আমি তোমার পাশে থাকব। বেদের স্বামীজি নিজের মতো করে একটা ব্যাখ্যা দিয়েছিলেন এবং তিনি একটি ধর্মমত প্রচার করেছিলেন যা নব্য বেদান্তবাদ নামে পরিচিত। স্বামীজি নোবেলকে বলছেন, তুমি আমার প্রবর্তিত ধর্ম ত্যাগ করো বা ধরে রাখো, কোনো কিছু যায় আসে না, আমি তোমায় কথা দিচ্ছি আমি সব সময় তোমার পাশে থাকব। মরদ কা বাত হাতি কা দাঁত একটা প্রবাদ বাক্য, যে পুরুষ মানুষের কথা আর হাতির দাঁত,
একবার বেরিয়ে গেলে আর ভেতরে ফেরে না। আমিও তেমন, মুখ থেকে বচন দিলাম, আমি খাঁটি মানুষ, আমার কথার কোনো হেরফের হবে না, এই আমার প্রতিজ্ঞা। স্বামীজি আবার নোবেলকে সাবধান করছেন, আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। স্বামীজি বলছেন, দেখো, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। স্বামীজি বলছেন, এদেশে এলে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার মানে একজন মহিলা, বিদেশিনী মহিলা, বা অন্য কারো পক্ষপুটে, অন্য কারো ডানায় ভর করে তুমি চলতে পারবে না, আশ্রয় নিলে চলবে না। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী, আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। স্বামীজি এবার একটু মুলার সম্পর্কে বলছেন। তিনি বলছেন, মুলার নিজেকে ভাবেন তিনি একজন চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে ছোটবেলা থেকেই তার মাথায় একটা কথা ঢুকেছে যে টাকা দিয়ে তিনি দুনিয়া ওলটপালট করে দিতে পারেন, তিনি জন্ম থেকেই একজন নেত্রী, মানে তার মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা, সে সবসময় কর্তৃত্ব ফলাবে আর দুনিয়াকে সে টাকা দিয়ে উল্টে পাল্টে দেবে। এই মনোভাব তার অজ্ঞাতসারেই, তার অজান্তেই বারবার মাথা তুলেছে, এবং দিন কয়েক পরেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। স্বামীজি বললেন, এই জন্য তুমি যদি মুলারের কাছে থাকো, তার মাথায় এই জিনিসটা একদম পার্মানেন্টলি গেঁথে গেছে, তিনি আজন্ম নেত্রী, টাকা দিয়ে তিনি সব উলটপালট করে দিতে পারেন। তাই এর কাছে থাকলে কিছুদিন পরেই তুমি বুঝতে পারবে এই মহিলার সঙ্গে বনিবনা করে চলা খুব একটা সহজ কাজ নয়, অসম্ভব ব্যাপার। তার বর্তমান সংকল্প এই যে, মিস মুলার বর্তমানে এই সংকল্প নিয়েছেন, তিনি এই প্রতিজ্ঞা করেছেন, তার বর্তমান সংকল্প এই যে, মানে মিস মুলার বর্তমানে প্রতিজ্ঞা করেছেন, মানে কোনো কাজের অটল ইচ্ছাকে বলে সংকল্প। কি? তিনি কলকাতায় একটা বাড়ি ভাড়া নেবেন তোমার এবং নিজের জন্য, এবং ইউরোপ আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা তাদের জন্য। মিস মুলার যেহেতু প্রচুর টাকার মালকিন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন কলকাতাতে একটা বাড়ি ভাড়া নেবে, সেখানে নিজে থাকবে, নোবেলকেও রাখবে, এবং যত ইউরোপ আমেরিকা থেকে তার স্বদেশী বন্ধুরা আসবে তাদেরও তিনি সেই বাড়িতে থাকতে দেবেন। স্বামীজি বলছে, এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচয়। এটা নিঃসন্দেহে তিনি কতটা হৃদয়বান, কতটা অমায়িক মহিলা, কত ভালো, এটা তার পরিচয়। কিন্তু তার মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না। কোনো মঠের অধ্যক্ষ বা প্রধান যেমন কঠিন হন, যেমন সবাইকে শাসন করেন, এই আচরণটাকে বলা হয় মঠাধ্যক্ষ সুলভ আচরণ। তো বলছে, তার এই মঠাধ্যক্ষ সুলভ আচরণ মানে হেড স্যারের মতন আচরণ দুটো কারণে সফল হবে না। তার রুক্ষ মেজাজ আর তার অদ্ভুত অস্থির চিত্ততা। একে তো তার মানে ব্যবহার খুব রুক্ষ, খারাপ, এবং তার অদ্ভুত অস্থিরতা, তার চরিত্রের মধ্যে অদ্ভুত অস্থিরতা আছে, তিনি মোটেই ধীরসুস্থ নন, এক এক সময় এক এক জিনিস ভাবেন, এক এক সময় এক এক কাজ করেন, কোনো কাজ মনোযোগ দিয়ে করেন না, এগুলো। স্বামীজি এবার একটা ভীষণ দামি কথা বলেছেন, এটা তোমরা নিজের জীবন দিয়েও বুঝতে পারবে, কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। কি স্বামীজি ঠিক বলেছেন তো? তোমার মতামত আমাকে কমেন্টে লিখে জানিও, আমার পড়ানো কেমন লাগছে সেটাও লিখে জানিও। কারো কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। স্বামীজি বলছেন, তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো, তোমার সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, সব কিছু ঠিকঠাকভাবে মিটে যাবে। মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ। স্বামীজি আর একজন বিদেশিনী মহিলার কথা বলছেন, মিসেস সেভিয়ার। স্বামীজির মতে তিনি নারীদের রত্ন, এত ভালো, এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ। সেভিয়ার দম্পতি মানে মিসেস সেভিয়ার আর তার বর, তার হাজবেন্ড, তার স্বামী মিস্টার সেভিয়ার, দম্পতি বলে স্বামী স্ত্রী। এই দুইজন এত ভালো ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করে না, কারণ ইংরেজরা এদেশের মানুষদের কালো চামড়ার মানুষ, কৃষ্ণাঙ্গ মানুষ বলে ঘৃণা করত, দাস কৃতদাস ভাবত। স্বামীজি বলছে, এই দুজন স্বামী স্ত্রী এরা এদেশীয়দের একেবারেই ঘৃণা করে না, এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না, এমনকি স্টাডি সেও এদেশীয়দের খুব ভালোবাসে। একমাত্র সেভিয়াররাই আমাদের উপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেনি, মানে ইংরেজরা তো ম্যাক্সিমাম এদেশে এসেছিল আমাদের ভারতবাসীদের ওপরে মুরব্বিয়ানা করতে, মোড়লগিরি করতে, খবরদারি করতে, দাদাগিরি দেখাতে। স্বামীজির মতে এই সেভিয়াররা কিন্তু সে কারণে আসেনি, কিন্তু তাদের এখনও নির্দিষ্ট কোনো কর্মপ্রণালী নেই।
কিন্তু সেভিয়ারদের সব ভালো, তারা এদেশের মানুষের কি করে উপকার করবে এটার জন্য কোনো নির্দিষ্ট প্ল্যান, প্রোগ্রাম, কর্মপ্রণালী ঠিক করেনি। তুমি এলে তাদের সহকর্মী রূপে তাদের পেতে পারো এবং তাতে তোমার ও তাদের উভয়ের সুবিধা হবে। স্বামীজি বলছে তুমি এদেশে আসার পর সেভিয়ার দম্পতি ওই দুজনকে তোমার সহকর্মী হিসেবে পেতে পারো। তোমার মধ্যে অনেক গুণ আছে, তুমি তাদের দিয়ে ঠিকঠাকভাবে কাজ করিয়ে নিতে পারবে, এতে তোমাদের উভয়েরই বা সুবিধে হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। স্বামীজি নোবেলকে যে পরামর্শটা দিচ্ছেন এটা কিন্তু আমাদের জন্যও তার পরামর্শ। জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে, অন্যের ডানায় ভর করে বেশি দিন ওড়া যায় না। আমেরিকার সংবাদে জানলাম যে, আমেরিকার খবরে জানলাম যে আমার দুজন বন্ধু, ওনার দুজন আমেরিকান বন্ধু, ইংরেজ বন্ধু, মিস ম্যাকলাউড এবং বস্টনের মিসেস বুল, বস্টন একটা জায়গার নাম, সেখানকার মিসেস বুল আর মিস ম্যাকলাউড দুজনেই মহিলা, এই শরৎকালে ভারতে পরিভ্রমণে আসছেন। এই শরৎকালে তারা ভারতবর্ষে ঘুরতে আসছেন। মিসেস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছো, স্বামীজি নোবেলকে বলছে তুমি মিসেস ম্যাকলাউডকে আগে দেখেছো লন্ডনে। সেই পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি, মানে এখানে পারি ফ্যাশন বলতে বোঝানো হয়েছে একটি আধুনিক ও অভিজাত পোশাকের ধরন হচ্ছে পারি ফ্যাশন স্টাইল। বলছে সেই যে পোশাক পরা মহিলাটি, তুমি তাকে চেনো। আর তিনি বলছেন মিসেস বুলের বয়স 50, তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন, তারা ইউরোপের উপর দিয়ে এদেশে আসছেন, আর তুমিও ইউরোপে থাকো। সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। লাস্ট অনুচ্ছেদে স্বামীজি বলছেন মিস্টার স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি। আমি খুব মানে আমার ভালো লেগেছে, কিন্তু চিঠিটি বড় শুষ্ক ও প্রাণহীন। স্টাডির ওই চিঠিটা শুষ্ক ও প্রাণহীন, নিরসা চিঠি। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। লন্ডনে তার কাজ পণ্ড হয়েছে, তাই তিনি হতাশ হয়ে চিঠিটা আমায় লিখেছেন। অনন্ত ভালোবাসা জানবে, ইতি। স্বামীজি লিখছেন তুমি আমার অনন্ত ভালোবাসা নিয়েও ইতি। সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ, মানে সর্বদা যিনি ভগবতের পায়ে নিজেকে সমর্পণ করেছেন সেই স্বামী বিবেকানন্দ। এই আমরা লিখি না চিঠিতে ইতি অমুক, তো তিনি নিজের নামের আগে বিশেষণ বসিয়েছেন সদা ভগবত পদাশ্রিত। ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারলে। এইবার মনে আছে যখনই কোনো নতুন ক্যারেক্টারের নাম পেয়েছি 1-2 করে লেখা ছিল। তুমি এই প্রবন্ধের শেষেই দেখবে 1 মিস নোবেল, নোবেল সম্পর্কে বিস্তারিত লেখা। কে? সম্পূর্ণ নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি কে ছিলেন স্বামীজির সঙ্গে, তার কিভাবে যোগাযোগ হয়, তিনি কবে মারা যান, কি লিখেছেন, সব এইভাবে। স্টাডি, মিস মুলার, মিসেস সেভিয়ার দম্পতি, মিস ম্যাকলাউড, মিসেস বুল, সবার কথা কিন্তু এখানে লেখা আছে। এই অংশটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে শর্ট দেয়, যেমন কেমন শর্ট দেয় আমি কয়েকটা তোমাকে বলে দিই। স্বামীজি কাকে মা বা ধীরা মাতা বলে ডাকতেন? মিসেস বুলকে। মিসেস বুলের পুরো নাম কি? মিস সারা বুল। তারপর ধরো মিস ম্যাকলাউড, এখানে দিল স্বামীজি কাকে জো বলে ডাকতেন? মিস ম্যাকলাউডকে। তারপর ধরো এখান থেকে তোমাকে পরে আর একটা প্রশ্ন দেখাই, এই যে এইটা স্টাডিকে, এই যে এখানে লেখা স্বামী নিবেদিতা কবে আর কি দেহত্যাগ করেন? মিস নোবেল মানে মার্গারেট এলিজাবেথ নোবেল, বা যাকে আমরা ভগিনী নিবেদিতা বলে জানি। এই প্রশ্নটা অনেক স্কুলে দেয় যে মিসেস নোবেলের মিস নোবেল, এই প্রশ্নটা অনেক স্কুলে দেয় যে মিস নোবেলের পুরো নাম কি, তার লেখা বইয়ের নাম। এই রকম প্রত্যেকটা জিনিস তুমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে এখান থেকে পড়বে। এই অংশ থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন হবে। এই ছিল আজকের ক্লাস। আমার বিশ্বাস ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এখান থেকে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে? তুমি সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, কাকে কেন প্রয়োজন এটা 3-এ দিতে পারে। মরৎকা বা থাতিকা দাঁত, বা এই আমার প্রতিজ্ঞা, বা আমাকে আজন্ম তোমার পাশে পাবে। 3টে আলাদা লাইন কিন্তু একই উত্তর। স্বামীজির প্রতিজ্ঞা কি, বা কখন তিনি কাকে বলেছেন পাশে পাবেন, বা মরৎকা বা থাতিকা দাঁত, এটা তাৎপর্য খুব ভালো করে দেখবে। একটা 5-এর বড় প্রশ্ন প্রায় অধিকাংশ স্কুলে আসবে, কিন্তু বিঘ্নও আছে বহু। স্বামীজি নোবেলকে কোন কোন বিঘ্নের ব্যাপারে সতর্ক করেছিলেন? এছাড়া আরো একটি প্রশ্ন তোমাদের দেখতে হবে 3-এর জন্য। স্বামীজি নোবেলকে কোন বিষয়ে সাবধান করেছিলেন যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মুলারের পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না? ওই জায়গা থেকে একটা 3-এর প্রশ্ন হতে পারে।
তাছাড়া এবার যে দুটো প্রশ্ন বলবো, এই দুটো যদি স্কুলে তোমাদের পড়ায় তবে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এই চিঠি প্রবন্ধ অনুসারে স্বামীজির চরিত্র বর্ণনা করো। এছাড়া দেওয়া হতে পারে চিঠি প্রবন্ধ অনুসারে তৎকালীন সমাজের কোন পরিচয় আমরা পাই বা স্বামীজির সমাজ ভাবনার কোন পরিচয় পাই আলোচনা করো। লাস্ট দুটো প্রশ্ন কিন্তু অ্যাডিশনাল। যে স্কুলে একটু অন্য ধরনের প্রশ্ন হয়, একটু ছক ভাঙা প্রশ্ন হয়, সেখানে কিন্তু এই প্রশ্ন দুটো দেওয়া হতে পারে। তোমাদের ক্লাসে যদি স্যার এই দুটো প্রশ্ন পড়তে বলেন বা প্র্যাকটিস করান তবে দেখবে, অন্যথায় প্রথম দিকে যে প্রশ্নগুলো বললাম খুব ভালো করে রেডি করে নিও। আজ তবে চলি, আজ তোমাদের ছুটি, দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করবার জন্য তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা।